কি করা যায় বলুন তো মাসুমা? আমি তো কোনোভাবেই ভাইকে মুক্ত করতে পারছি না। অথচ অথচ আমি চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। জয়দ্রথ এক সামান্য প্রধানমন্ত্রী, আমি তার কাছে গিয়ে পর্যন্ত হাত জোর করে ভাইয়ের মুক্তি ভিক্ষা করেছি, কিন্তু কেউ তো কোনো কথাই শুনতে চাইছে না। এই রকমই হয় ত্রিজটা। হাতি যখন কাদায় পড়ে তখন এই রকমই হয়। প্রবাদ বাক্য শোনোনি? ত্রিজটা, লড়াই করতে হলে সব সময় দেখে নিতে হয় অস্ত্র বা সৈন্যে ধার আছে কিনা। তুমি কাদের উপর নির্ভর করেছিলে? জ্যোতিষবীর, খাদ্যমন্ত্রী। তাদের স্বরূপটা এবার দেখলে তো? না আছে তাদের কোনো চারিত্রিক দৃঢ়তা, না আছে কোনো বিশ্বাসযোগ্যতা। এখন এসব নিয়ে আলোচনা করে কি লাভ? লাভ আছে ত্রিজটা। আমি চাই যা করার তুমি নিজে করো, কারোর ওপর নির্ভর করো না। কি করব সেটাই তো বুঝতে পারছি না। আমি বলি ত্রিজটা, তুমি ঐশিকা আর সমৃদ্ধির সাথে সখ্যতা গড়ো। কখনো না। এই তোমার এক মহৎ দোষ ত্রিজটা। তুমি সবসময় আবেগে চলো, বুদ্ধি দিয়ে কিচ্ছু করতে পারো না। শোনো, ঐশিকার মতো নরম মনের নারী আমি জীবনে আর দুটি দেখিনি। তুমি যদি তার কাছে গিয়ে দুটো ভালো কথা বলো, দুফোঁটা চোখের জল ফেলো, দেখবে সে একেবারে গলে জল হয়ে গেছে। তাতে লাভ? তাতে লাভ মহান আমার সাথে প্রতিদিন একবার করে দেখা করার অনুমতি লাভ তোমার পক্ষে অত্যন্ত সহজসাধ্য হবে। কিন্তু সমৃদ্ধি, সে কি? তার সামনে গিয়েও তুমি দুটো ভালো কথা বলো, চোখের জল ফেলো। তাতে তার উপরে কোনো প্রভাব হবে না মাসুমা। তাকে আমি খুব ভালো করে চিনে গেছি। তুই যেটা চেষ্টা করতে ক্ষতি কি? চেষ্টা না করলে, ঝুঁকি না নিলে কোনো দিন কোনো বড় কাজ করা যায় না। কিন্তু মহান আমার সঙ্গে প্রতিদিন একবার দেখা করে আমার কি হবে? আমি তো তাকে মুক্ত করতে চাই, সেটাই আমার একমাত্র লক্ষ্য। তাকে তুমি নিয়মিত মন্ত্রণা দিতে পারবে। হ্যাঁ, তার মনের মধ্যে যে আগুন রয়েছে ত্রিজটা, তাকে কিছুতেই নিভতে দেওয়া যাবে না। তাছাড়া জ্যোতিষবীরের ঘটনাটাও তাকে জানানো প্রয়োজন। তার অবর্তমানে এ প্রাসাদে কখন কোথায় কি ঘটে চলেছে সেটা তো তাকে জানতে হবে। শোনো ত্রিজটা, সে যদি সংশোধিত হয়ে যায়, যদি নিজের ভুল বুঝতে পারে, তাহলে কিন্তু মহানামা কোনো দিনই আর রাজা হতে চাইবে না। তাহলে কিন্তু তোমার এতদিনের সমস্ত লড়াই বিফল হয়ে যাবে ত্রিজটা। না মাসুমা, তা হতে দেওয়া যায় না। আমার ভাই রাজা হওয়ার জন্যই জন্মেছে। সুতরাং আমি যা বলি শুনে চলো। সখ্যতা, কোথায় যাচ্ছ? আপনি যা বললেন সেটা পালন করতে আমি চেষ্টা করব মাসুমা, ওদের মন জয় করতে। এবং আজই আমার ভাইয়ের মুক্তির জন্য তাদের অনুরোধ করব। আমার ধারণা ওরা সেটা ফেরাতে পারবে না। ত্রিজটা, অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু মানুষের ধ্বংস ডেকে আনে।
তুমি একটু ধৈর্য ধরো না। প্রথমে তাদের সাথে ভালো ভালো কথা বলে শুধু সখ্যতাই গড়ো, তারপর ঝোপ বুঝে কোপ মারা যাবে। কুমার, সভায় তোমার শাস্তি নিয়ে আলোচনা হবে। মন্ত্রীদের সকলকে উপস্থিত থাকতে বলা হয়েছে। মহারাজ বলছিলেন তুমি চাইলে সেখানে নিজের বক্তব্য রাখতে পারো। অর্থাৎ তোমার যদি মনে হয় যে তোমার সাথে অন্যায় হয়েছে, অথবা তুমি যদি তোমার শাস্তির বিরুদ্ধে আবেদন করতে চাও। সত্যি সত্যি জয়দ্রথ, তোমার আর দাদার কোনো তুলনা নেই। আমি মেনে নিতে বাধ্য হচ্ছি, তোমাদের মতো রাজনীতিবিদ আমি দেখিনি। রাজনীতিবিদ নয়তো কি, আমার সঙ্গে যা করার তো তোমরা করেই ফেলেছ। এরপরে সকলের সামনে ভালো সাজতে লজ্জা করছে না তোমাদের? কুমার, তুমি ভুল বুঝছো। কিচ্ছু ভুল বুঝছি না আমি জয়দ্রথ। আমাকে এই বন্দি দশায় দেখে তোমাদের শান্তি হচ্ছে না। এখন সকলের সামনে আমাকে অপমান করতে চাও, তাই তো? আমায় আমায় ক্ষমা করো কুমার। তোমার কাছে এসে এইসব বলাটাই বোধহয় আমার ভুল হয়েছে। আমি ভুলে গিয়েছিলাম যে তুমি শুধু ভুল পথেই হাঁটো না, ভুল ভাবতে অভ্যস্ত। অবশ্য ভুল ভাবো বলেই তো ভুল পথে চলো। কে ভুল আর কে ঠিক সেটা সময়ই বলে দেবে জয়দ্রথ। হ্যাঁ কুমার, হ্যাঁ। আর সময়ই বলে দেবে নিজেকে সংশোধন না করলে তোমার পরিণতি কি হবে। মহানামা কোনোদিন পরিণতির ভয় পায় না, তাই সংশোধনের কোনো প্রশ্নই ওঠে না জয়দ্রথ। প্রশ্ন তাদের মনেই ওঠে যারা কিছু ভাবে। তুমি তো কিছু ভাবো না। ভাবো কুমার, ভাবো, ভেবে দেখো তুমি কি ভুল করেছো সেটা ভেবে দেখো। এত কিছুর পরেও মহারাজ তোমাকে সুযোগ দিয়েছেন। সবাই তা পায় না কুমার। সুযোগের সদ্ব্যবহার করো। জয়দ্রথ, আমার কারোর কোনো দয়ার প্রয়োজন নেই, আর আমি কাউকে বিশ্বাসও করি না। খনাকেও না। কি হলো বলো? তুমি খনাকেও বিশ্বাস করো না? চলে যাও এখান থেকে জয়দ্রথ। আগে বলো কুমার, তোমাকে বলতেই হবে। যাও এখান থেকে। শোনো, আমি তোমাকে শেষবারের মতো সতর্ক করে দিচ্ছি জয়দ্রথ, খনাকে আমাদের মাঝখানে এনো না, ওকে ব্যবহার করার চেষ্টা করো না। খনা তার ভাই কাকাকে যথেষ্ট ভালোবাসে। তোমরা যদি ওর মনে বিষ ঢালার চেষ্টা করো, যদি চেষ্টা করো আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার, তোমাদের কাউকে আমি ছাড়বো না জয়দ্রথ। আর একটা জিনিস মনে রাখো, খুব শিগগিরই খনা নিজে এসে আমাকে মুক্ত করে দেবে, খুব শিগগিরই। খনা, তুমি এখানে আর আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কেন? তুমি তোমার দেহরক্ষীদের চোখে ফাঁকি দিয়ে এখানে পালিয়ে এসেছো কেন?
মিহির, তুমি জানো সেটা, যে রক্ষীরা সব সময় আমার আগে পেছনে পাহারা দেবে, এটা আমার একটুও ভালো লাগে না। তাছাড়া তুমি তো আমাকে বলেছিলে যে মুক্ত পাখির মতো দেখতে আমায় খুব ভালো লাগে। মিহির, আমি সেজেছি, দেখলে? দেখলাম। কেমন লাগছে আমাকে? এই ফুলটা তোমার কানে স্থান পেয়ে আরো সুন্দর হয়ে উঠেছে। যা, প্রাসাদে ফিরবে না? এখন আর সময় হয়নি। কিন্তু গুরুদেব যে আজকের মতন ছুটি দিয়ে দিয়েছেন, মহারাজ আসবেন, তার সঙ্গে কি বিষয় নিয়ে আলোচনা করতে, তাই জানি। কি বিষয় নিয়ে আলোচনা করবেন? তোমায় কেন বলবো? আচ্ছা ঠিক আছে, বলো না, কিন্তু এবার তো প্রাসাদে ফিরে চলো। তোমার তাড়া থাকলে তুমি যাও না, তুমি আমার পিছু নিয়েছো কেন? তোমার ভালো লাগছে না? না। তুমি কিছু বলো কি না বলো, আমি একজন নাগরিক হিসাবে কর্তব্য পালন করছি। তাই বুঝি? তুমি কি কর্তব্য পালন করছো শুনি? দেশের সব থেকে বড় সম্পদকে রক্ষা করছি। আচ্ছা মিহির, তোমার কি ধারণা আমি নিজেকে রক্ষা করতে পারবো না, আর তোমার মতো ব্রাহ্মণের উপর নির্ভর করে থাকবো? ও হ্যাঁ, সত্যিই তো। আমি যে কেন ভুলে গেছিলাম যে আমি একজন ব্রাহ্মণ আর তুমি ক্ষত্রিয়। না না মিহির, আমার কথাকে এত গুরুত্ব দিও না, আমি তো শুধু মজা করছিলাম। না ঠিক আছে, আমার নিজের স্থান মনে করে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ রাজকুমারী। মিহির, আমরা কি এবার রাজপ্রাসাদে যেতে পারি? তুমি আমার কথায় রাগ করলে? না। একটা সুখবর শুনবে? কি? তার আগে বলো, তুমি আমাকে কি দেবে? নিজের বর্ণ ছাড়া তো অদেয় আমার আর কিছু নেই রাজকুমারী। খনা। ও হ্যাঁ, খনা। বলো না মিহির, তুমি আমাকে কি দেবে? কি চাও বলো? আমাকে দক্ষিণা নক্ষত্রের সম্পর্কে বলবে? বলবো। তাহলে শোনো, বড়রা চায় যে তুমি যেমন শিক্ষা গ্রহণ করে পণ্ডিত হয়ে উঠেছ, তেমনি অস্ত্র শিক্ষাতে নিপুণ হয়ে ওঠো। বাবা বোধহয় এই নিয়ে আচার্যদেবের সঙ্গে কথা বলতে আসছে। ভালো। তোমার ভালো লাগলো না শুনে? না, কারণ আমি জানি আমার পিতা এই প্রস্তাবে কখনোই রাজি হবেন না। কারণ আমরা আমরা দ্বিজ ব্রাহ্মণ, এই পৈতেটাই আমাদের কাছে সব। তরবারি আমাদের হাতে মানায় না। সে তোমাকে চিন্তা করতে হবে না, আমি তোমাকে দক্ষিণা নক্ষত্র সম্পর্কে যা জানি তাই বলবো, ঠিক আছে? এবার কি আমরা যেতে পারি? সে কি, মিহিরকে নিয়ে তার পরিবার এত দুশ্চিন্তাগ্রস্ত? তাদের আর দোষ কোথায় বলো? হাজার হোক রেবতী মিহিরের মা,
ওরা কি কখনো নিশ্চিন্ত মনে বসে থাকতে পারে? মিহিরকে নিয়ে ওদের চিন্তা তো হবেই। তাহলে আপনাকে খুলেই বলি দিদি, এই বিষয়ে আমরাও অনেক ভাবনা চিন্তা করেছি। মিহিরের যাতে কোনো বিপদ না হয় সেজন্য ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত সমৃদ্ধি? রাজিমা আমাকে আর জয়দাদাকে ডেকে পাঠিয়েছিলেন। তিনি বলেছেন তিনি নিজে মন্ত্রিসভায় মিহিরকে অস্ত্রশিক্ষা প্রদানের প্রস্তাব করবেন। মিহিরকে অস্ত্র শিক্ষা দেওয়া হবে? হ্যাঁ দিদি, যাতে সে ভবিষ্যতে নিজেই নিজেকে রক্ষা করতে পারে। এ তো খুব আনন্দের কথা সমৃদ্ধি। ঐশিকা, যদি অনুমতি পাই আমি ভেতরে গিয়ে তোমার সঙ্গে কথা বলতে চাই। ছি ছি রাজুদি, এই আপনি কি বলছেন? আমার ঘরে আসার জন্য আপনার অনুমতির প্রয়োজন কবে থেকে হলো? আসুন, ভেতরে আসুন। তোমার প্রশংসা না করে পারছি না। এত কিছু ঘটে যাওয়ার পরও এত ভালো ব্যবহার, এখন আমি বুঝতে পারছি ঐশিকা। সব দোষ আমার। আমি প্রথম থেকেই তোমাকে ভুল বুঝে এসেছি, অথচ আমাদের সম্পর্ক কত মধুর হতে পারত, তাই না? যেমন দুর্গা প্রতিমার মতো রূপ, তেমন তোমার স্বভাব। অনেক ভাগ্য করে আমরা তোমাকে পেয়েছি। তুমি দেখো ঐশিকা, আমরা আমরা নিশ্চয়ই সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবো। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি সমৃদ্ধি, যা নয় তাই বলেছি। পারলে আমায় ক্ষমা করো। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আর কখনো আমি তোমাকে মহানামার কাছে যেতে বারণ করব না। কিভাবে বারণ করব? তুমি তো স্ত্রী, তোমার অধিকার আছে ওর কাছে যাওয়ার। সে অধিকার তো আমি ছিনিয়ে নিতে পারি না। তাই আমার অনুরোধ, তুমি রোজ আমার ভাইয়ের কাছে যেও, ওকে নিজের হাতে খাইও, ওর যত্ন করো। আমাকে এটুকু কথা দাও সমৃদ্ধি, তুমি এটা করবে তো? এই আপনি কি করছেন রাজবতী? আপনি আমাদের বয়োজ্যেষ্ঠা, সম্মানও আমাদের থেকে অনেক বড়। আপনি এভাবে ক্ষমা চাইলে তো আমাদের পাপ হবে রাজবতী। সব ভুলে যান, একটু ধৈর্য ধরুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। এত ভালো ব্যবহার আমার সাথে করো না ঐশিকা, আমি এর যোগ্য নই। এসব কথা বলবেন না রাজবতী। আমরা জানি যে আপনি কুমারের কারণে প্রবল মনোকষ্টে আছেন, কিন্তু তা বলে যদি আপনি এসব কথা বলেন, আমরা যে বড় কষ্ট পাবো রাজবতী। শুধু আমার একটা উপকার করতে পারো, আমি যাতে প্রতিদিন অন্তত একবারের জন্য আমার ভাইয়ের সাথে দেখা করতে পারি, সে সুযোগ করে দেবে আমায়।